তান্ত্রিক মহারাজের কথা শুনে সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল। মেঘনা বিছানায় শুয়ে ভাবনায় ডুবেছিল। কি হলো ইয়ার, তুই এত কি চিন্তা করছিস? এই জয়ন্তী আসলে কি ছিল? আমার তো মনে হয় তার মহারাজের সঙ্গে দেখা হওয়াটা মোটেই কোনো কোইন্সিডেন্স ছিল না। এর পেছনে কোনো না কোনো রহস্য ছিল। এই কথা ঈশিতা মেঘনাকে অবাক চোখে দেখল। আরে, তোর শরীর তো ভালো আছে, তুই এমন টোনে কথা বলছিস কেন? দেখ মেঘনা, আমি আগেই এখান থেকে যেতে চেয়েছিলাম, তোর কথায় আমি আটকে আছি। এই গ্রামের কাহিনী নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কাল একাদশী পড়েছে, আমাদের কাজ শুধু সেই মৃত্যুঞ্জয় অমৃতের একটা স্যাম্পল নিয়ে পরশু সকাল হওয়ার আগেই গ্রাম ছেড়ে দেওয়া। দ্যাটস ইট। ঈশিতা এই কথা বলেই চাদর টেনে ঘুমিয়ে পড়ল। একে কিভাবে বলবো যে আমি স্বপ্নে নিজেকে রাজকুমারী হিসেবে দেখেছি? আমার নিজের স্বপ্নের পুরো রহস্যটা জানতে হবে। আমি এখান থেকে যেতে পারবো না। পরের দিন ঈশিতা আর মেঘনা নিজেদের সঙ্গে কথা বলছিল। আজ ঠিক রাত 9টায় আমরা এই ঘর ছেড়ে চলে যাব, ঠিক আছে? ইয়ার, কিছু না বলে চলে যাওয়াটা আমার ভালো লাগছে না। আমাদের সবার কাছে বলা উচিত যে আমরা এখানে মৃত্যুঞ্জয় অমৃতের জন্য এসেছি। তখনই দরজায় কেউ কড়া নাড়ল। আরে অনুজ, তুমি? হ্যাঁ, আমি। কি খবর চলছে? তোমরা আজ রাতে মৃত্যুঞ্জয় অমৃত আনার কথা বলছো না তো? না না, এমন কিছু না। গ্রামে এত সমস্যার মধ্যে আমরা কিভাবে মৃত্যুঞ্জয় অমৃতের কথা ভাবতে পারি? ঠিক তাই বলছি। আজ রাতে তান্ত্রিক মহারাজ অনুষ্ঠান শুরু করবেন। সবাইকে বাড়িতেই থাকতে হবে। তুমি চিন্তা করো না, আমরা কোথাও যাব না। রাত হলে তান্ত্রিক মহারাজ অনুষ্ঠান শুরু করলেন। কিলায় তার সঙ্গে ছিলেন জমিদার বাবু আর গ্রামের আরও দুজন লোক। তখন অনুজ আর তার মা হাভেলিটার ভেতরে রুমে বসেছিল। মা, মেঘনা আর ঈশিতাকেও এখানে ডেকে নিয়ে আসি। ওদের দুজনের যদি ভয় লাগে। এই কথায় ঠাকুরাইন চোখ কপালে তুলে অনুজকে দেখল। আমি সব বুঝতে পারছি, তুমি ওই শহরের মেয়েটার প্রেমে পড়েছ। মা, বাস, ওরা দুজনে যেখানে আছে সেখানেই থাকুক। কে জানে ওরা এখান থেকে কখন যাবে। আমি যদি পারতাম এখনই ওদেরকে ঘর থেকে বের করে দিতাম। তখন ঈশিতা আর মেঘনা ঘরের পিছনের দরজা দিয়ে বের হয়ে আসছিল। আমার এখনো যেন কিছু একটা ঠিক লাগছে না। এই লোকেরা কি ভাববে? আমরা দুজন কেবল এখানে মৃত্যুঞ্জয় অমৃত চুরির জন্যই এসেছিলাম। মেঘনা, কি হয়েছে আর তোর? আমাদের চাকরি, আমাদের ফিউচার তো সংকটে আছে। আমরা এই রাজারানী বানানো গল্প পড়তে আসিনি। এটাই গ্রামের লোকেদের প্রবলেম, আমাদের নয়। তুই চল না তাড়াতাড়ি। তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে গলির দিকে আসছিল। গ্রামের সবাই নিজেদের বাড়িতে বসেছিল। সবাই তান্ত্রিক মহারাজের অনুষ্ঠানের সফলতার প্রার্থনা করছিল। ওই তো সামনে জঙ্গলের দিকের রাস্তা। তখন গ্রামের একটা লোক রাজু সিগারেট টানতে টানতে জঙ্গলের দিক থেকে আসছিল। আরে ইয়ার, আজ তো শিশির খুব বেশি, সিগারেটও জ্বলে না। একটু দূরে থেকে দেখতে পেল ওর সামনে ঈশিতা আর মেঘনা আসছে। আরে বাহ, এ তো ওই শহরের সুন্দরীরা যারা জমিদারের বাড়িতে থেমে আছে। ওদের সাথে পরিচয় করার একটা ভালো সুযোগ এটা। কিছু দূরত্বে ওদের পিছনে হয়ে গিয়েছিল। ঈশিতা আর মেঘনা ঠিক জঙ্গলের রাস্তায় পা রেখেছিল। ঠিক
তখনই এই আওয়াজ শুনে দুইজন অবাক হয়ে গেল। আরে এটা তো ওই একই আওয়াজ, নিশির মূলো। আর রাজুও এই আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। হে ভগবান, নিশির মূলো! আর রাজুর বুক ধক ধক করতে শুরু করলো, আর ও বুঝতে পারলো ওই আওয়াজ ঠিক তার পিছন থেকে আসছে। ও যখন ঘুরে দেখলো, নিশির মলো সরাসরি সামনে ছিল। এক মুহূর্তের জন্য রাজুর শ্বাস যেন থেমে গেল। ঠিক তখনই কফিন নিজে থেকে খুলে গেল, আর দুটি ভয়ঙ্কর হাত বের হয়ে রাজুকে কফিনে টেনে নিল। রাজুর চিৎকার শুনে ঈশিতা আর মেঘনা দুজনেই খুব ভয় পেয়ে গেল। আমি তো আগেই বলেছিলাম আজ জঙ্গলে যাওয়া ঠিক হবে না। আরে ইয়ার, তর্ক করিস না, দ্রুত চল, আমরা বাড়ি ফিরে যাই। ওইদিকে তান্ত্রিক মহারাজ অনুষ্ঠান শুরু করে দিয়েছিলেন। চোখ বন্ধ রেখে উনি অবিরত মন্ত্র পাঠ করছিলেন। জমিদার বাবু আর ওই দুই লোক তার থেকে কিছু দূরে দাঁড়িয়েছিল। পালাও তাড়াতাড়ি, নিশির মূলো আমাদের দেখে না ফেলে। ঈশিতা আর মেঘনা দুজনেই এখন ভীত অবস্থায় এগোচ্ছিল, কিন্তু সেই আওয়াজ কম হওয়ার বদলে আরো বাড়ছিল। মা, আমি এখানে কি করব? আমি দুর্গে যাচ্ছি, হয়তো বাবার আমার কিছু দরকার হোক। আরে ভুলে গেছিস কি, কেউ বাইরে যেতে পারবে না। আরে আমার কিছু হবে না। তাছাড়াও নিশির মূলোর গন্ধ এখন পর্যন্ত শোনা যায়নি। আমার মনে হয় না তারা আর আজ আসবে। এই কথা বলে অনুজ তার মায়ের কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এইদিকে তান্ত্রিক মহারাজও চোখ বন্ধ করে ধ্যানমগ্ন ছিলেন। তান্ত্রিক মহারাজ নিজেকে একটা অন্ধকার জায়গায় পেলেন। এখানে কেউ আছে? সামনে থেকে কোনো উত্তর এলো না, আর তান্ত্রিক মহারাজের কাছে একটা প্রজাপতি এসে থামল। ওই প্রজাপতিটা অন্ধকারে ঝকঝক করছিল। কিছুক্ষণ পর্যন্ত তার কাছে থেমেছিল, তারপর একদিক চলে গেল। তান্ত্রিক মহারাজ এখন ওর পিছনে চলতে লাগল। অনেকক্ষণ চলার পর প্রজাপতি মাটিতে বসে পড়লে। তান্ত্রিক মহারাজ দেখল মাটিতে একটা দরজা লাগানো আছে। প্রজাপতিটা ওই দরজায় বসতেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মেঘনা আর ঈশিতা অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছিল। দুর্গটা তাদের সামনেই ছিল। সামনে থেকে অনুজও আসছিল। সে ওই দুজনকেই সামনে থেকে আসতে দেখল। আরে মেঘনা, ঈশিতা! এই তিনজন পরস্পরকে দেখে অবাক হয়ে গেল। তোমরা দুজন এখানে কি করছো? তোমাদের তো নিজেদের রুমেই থাকা উচিত ছিল। মেঘনা কিছু বলতো তার আগেই কি নিশির মূলো এসে গেছে? এই তিনজন নিশির মূলোর আওয়াজ শুনে ভয় পেয়ে গেল, আর এখন কিলার ভেতরেও তাদের আওয়াজ পৌঁছে যাচ্ছে। ভয় পেও না, তান্ত্রিক মহারাজ আগেই বলেছিলেন নিশির মূলো এখানে অবশ্যই আসবে, কিন্তু আমাদের ভয় পাওয়ার কিছু নেই। যতক্ষণ আমরা আমাদের বাড়িতে আছি তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমরাও কিলার ভিতরে যাই। আর এই তিনজন কিলার ভিতরে ঢুকে পড়ল। আরে তোমরা তিনজন এখানে কি করছো? ও কিছু না বাবা। কি মানে কিছু না? আমি তো বলেছিলাম যে আজ রাতে বাইরে বের হওয়া যাবে না। তখন তান্ত্রিক মহারাজ একটা লম্বা নিঃশ্বাস ফেললেন আর চোখ খুললেন। সবাই তাকে ভালো করে দেখছিল। কি হয়েছে তান্ত্রিক মহারাজ? কিছু বোঝা গেল? আমি আমার সমস্ত শক্তি খাটিয়েছি, কিন্তু শুধু একটা দরজা ছাড়া আর কিছু দেখতে পাইনি। এই কথায় প্রথমে মেঘনা জিজ্ঞেস করল, কেমন দরজা? ওই দরজা কোনো কাঠামোর উপরে নয়, বরং মাটির মধ্যে লাগানো আছে। হয়তো কোনো মাটির নিচে ঘর আছে, মানে ওই বইটা ওই ঘরের ভিতরেই আছে। ঠিক আছে মহারাজ, আমরা সকালে গ্রামের কিছু লোক নিয়ে রাজপ্রাসাদে যাব এবং ওই ঘরটা খুঁজে বের করব। হ্যাঁ, এই বিচারটাই সঠিক হবে। এখন তোমরা সবাই নিজ নিজ ঘরে চলে যেতে পারো। সাবধানে যাও, নিশির মূলো এখনো তোমাদের রাস্তায় দেখা দিতে পারে। যা আদেশ মহারাজ। জমিদার বাবু, অনুজ
আর এই তিনজন একসাথে বাড়ির দিকে রওনা দিল, আর বাকি সবাইও নিজেদের বাড়িতে চলে গেল। অনুজ, তুমি বললে না কেন তোমরা তিনজন এখানে এসেছিলে? ও ও বাবা, আমি তোমার চিন্তা করছিলাম, আর এই দুজনকেও না জানি কেন বাড়িতে ভয় হচ্ছিল, তাই তারা আমার সাথে চলে এসেছে। জমিদার বাবু অনুজের কথায় সত্য দেখছিল না, তবে সে আর কিছু বলল না। কিছুক্ষণ পর এই চারজন বাড়িতে পৌঁছালো। এখন তোমরা চারজন গিয়ে নিজ নিজ রুমে চুপচাপ ঘুমিয়ে পড়ো, কোনো মজা মস্করা না করে। ও ঠিক আছে বাবা। এটা বলে জমিদার বাবু নিজের ঘরে চলে গেল। তারপর মেঘনা অনুজের দিকে তাকালো। থ্যাংক ইউ অনুজ, তুমি আমাদের জন্য আবার তোমার বাবাকে মিথ্যা বললে। আরে কোনো ব্যাপার না মেঘনা, তোমার জন্য তো আমি হাজার মিথ্যাও বলতে পারি। এটা বলে অনুজ মুচকি হেসে নিজের ঘরে চলে গেল। তারপর ঈশিতা আর মেঘনাও তাদের ঘরে গেল। সেই রাতে মেঘনার মনে অনেক প্রশ্ন চলছিল। প্রায় 4টার সময় যখন সে ঘুমাচ্ছিল, তখন নিজেকে রাজকুমারী হিসাবে রাজমহলে দাঁড়িয়ে পেল। সে একটা গ্রন্থি পথ ধরে এগিয়ে চলছিল। সামনে একটা বড় দরজা দেখা যাচ্ছিল। সে ওই দরজাটা দিয়ে ঢুকে পড়ল। সামনে একটা আলমারি ছিল। সে সেই আলমারিটা খুলল। ভিতরে একটা বাক্স রাখা ছিল। বক্সটা খুলতেই তার ভিতরে একটা বড় চাবি দেখা গেল। মেঘনা স্বপ্নে একদম ঠিকঠাকই ছিল, কিন্তু বাইরে তার পুরো শরীর ঘামে ভেজা হয়ে গেছিল। তখনই ঈশিতা মাথা ঘোরালো, আর সে এক মুহূর্তের জন্য চোখ খুলে মেঘনাকে দেখল। মেঘনা, কি হলো তোর? ওঠ। সে মেঘনাকে নেড়ে নেড়ে জাগালো, তাই মেঘনার ঘুম ভেঙে গেল। কি হলো তোর মেঘনা? দেখ তো, তোর কত ঘাম হয়েছে। মেঘনা ঘুম থেকে উঠল আর দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আরে কিছু তো বল, খারাপ কোনো স্বপ্ন দেখলি কি? মেঘনা ঈশিতার জবাবে হালকাভাবে হাঁ করে মাথা নেড়ে দিল। ঈশিতা তাকে জল দিল পান করার জন্য, আর তারপর ওর সাথে জড়িয়ে শুয়ে পড়ল। সকালে তান্ত্রিক মহারাজ কিছু গ্রামবাসীকে নিয়ে রাজমহলে পৌঁছালেন। কোনো ঘর, কোনো বারান্দা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে মহারাজ। গ্রামের সবাই এখন আলাদা আলাদা করিডোরে ছড়িয়ে পড়ল। একজন মানুষ, যার নাম মনীষ, এক কক্ষের সামনে দাঁড়িয়েছিল। দরজা খুলতেই কয়েকটা বাদুড় কোলাহল করে উড়ে বেরিয়ে গেল। সে নিজেকে সামলে কক্ষের মধ্যে ঢুকল। হে প্রভু, কত বড় এই ঘরটা! তখনই আরেকটু ভারী পায়ের আওয়াজ শুনে সে সামনে তাকালো। দেখল সেই কালো ড্রেস পরা লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সে দরজার দিকে দৌড়াল, কিন্তু দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। তখন ওই কালো ড্রেস পরা লোকটা দ্রুত তার কাছে এসে মনীষকে জোরে গলায় ধরে ফেলল। মনীষের চিৎকার রাজবাড়ির দেয়ালের মধ্যে আটকে গেল। গ্রামের লোকজন রাজবাড়িটা ভালো করে তল্লাশি নিল, কিন্তু রাজবাড়ি এত বড় ছিল যে পুরো দিন লাগিয়েও ওরা রাজবাড়ির অর্ধেকও ভালো করে তল্লাশি নিতে পারল না। তান্ত্রিক মহারাজ, এখন তো রাত হয়ে আসছে, এখন ওই ঘরটার কোনো ঠিকানা নেই। ওটা খুঁজে পাওয়া আমাদের যতটা সহজ লেগেছিল ততটা নয়। জমিদার বাবু, আমরা এখানে আর রাতে থাকতে পারবো না। অবশ্যই, আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব, সকালে আবার আসব। এরা সবাই রাজমহল থেকে বেরোতেই যাচ্ছিল। তখনই সামনের দিকে মেঘনাকে আসতে দেখা গেল। আরে বেটা মেঘনা, তুমি এখানে? হ্যাঁ আঙ্কেল, তুমি এখানে কেন এসেছো বেটা? আমার মনে হয় আমি আপনাদের ওই ঘরটার কাছে নিয়ে যেতে পারি। সেটা কি করে সম্ভব? এই কথা শুনে তান্ত্রিক মহারাজ হাতে ইশারা করে জমিদারকে চুপ করালেন। তোমার যদি এটা মনে হয় তো ঠিক আছে,
বলো ওই ঘরটা কোথায়? এবার মেঘনা আগে আগে চলছিল আর সবাই তার পিছনে চলছিল। সে এক করিডোর ধরে সামনে এগিয়ে যাচ্ছিল। সামনে একটা বড় দরজা দেখা যাচ্ছিল। সে ওই দরজাটা দিয়ে ভিতরে ঢুকলো আর সবাই তার পিছনে ঢুকলো। সামনে একটা আলমারি ছিল। সে সেই আলমারিটা খুললো, তার ভিতরে একটা বাক্স ছিল। ওই বাক্সটা খুললো আর ওর ভিতরে একটা বড় চাবি রাখা ছিল। সবাই সেটা দেখে বিস্মিত হয়ে গেল। হে ভগবান! মেঘনা কিছু না বলেই চাবিটা তুলে নিল আর আবার এগিয়ে গেল। সামনে আরেকটা দরজা ছিল। মেঘনা সবাইকে নিয়ে ওই দরজাটির দিকে গিয়ে সবাইকে ভিতরে নিয়ে গেল। সেই অন্ধকার ঘরে সবাই মাটিতে একটা দরজা দেখল। সেটা দেখি সবাই অবাক হয়ে গেল। এটাই সেই দরজা যেটা আমি আমার দিব্য শক্তি দিয়ে দেখেছিলাম। দরজার প্রান্তে একটা ছিদ্র ছিল। মেঘনা ছিদ্রের ভিতরে চাবি দিয়ে 3 বার ঘোরালো। এখন এটাকে তুলে দেখো। তান্ত্রিক মহারাজের নির্দেশে 2 জন লোক দরজাটা তুলে দেখল। তখন সহজেই দরজাটা উঠে গেল। অন্যদিকে অনুজ আর ঈশিতা বাড়িতে ছিল। অনুজ, মেঘনা তো ঘরে নেই। মানে কি? এখন কোথায় গেল সে? আমাকে তো টয়লেট যাব বলে গিয়েছিল, এখন দেখছি তো ওখানেও তো নেই। এটা শুনে অনুজ অবাক হয়ে গেল। তখন রাজমহলের ওই মাটির নিচে ঘরটার ভেতর গিয়ে পৌঁছালো। সেখানে একটা কাঁচের বাক্সে একটা বই রাখা ছিল। হ্যাঁ হ্যাঁ, এটি বিরমপুর পুরাণ। সবাই বইটা দেখে খুশি তো ছিল, কিন্তু অবাকও ছিল। কন্যা, এটাকে তুলে নাও, এরপর কিলাই চলো। মেঘনা ঠিক তখনই বইটা বাক্স থেকে তুলে নিল। হঠাৎ এক অদ্ভুত শব্দ হলো। এই কিরকম আওয়াজ এটা? ঠিক তখন সেই ঘরটার প্রতি কোণা থেকে বিছে বেরিয়ে তাদের দিকে আসতে শুরু করলো। সবাই এখান থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি। সবাই দ্রুত ধাপে ধাপে উপরের দিকে দৌড়ে গেল, কিন্তু একজনকে বিছেগুলোতে সিঁড়ি প্রান্তে এসে ধেয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যেই ওই মানুষটিকে বিছেগুলো কঙ্কালে পরিণত করে ফেলল। বাকিরা সবাই ভয় পেয়ে রাজপ্রাসাদের মুখ্য প্রবেশদ্বারের দিকে দৌড়াতে লাগল। মেঘনা সবচেয়ে আগে দৌড়াচ্ছিল। দরজার বাইরে দিয়ে তারা সবাই প্রাসাদ থেকে বের হয়ে যেতে সক্ষম হলো, কিন্তু ঠিক দরজার কাছে যে সবচেয়ে পিছনে ছিল তাকে বিছেরা ধরে ফেলল। আর ওই মানুষের চিৎকার রাজপ্রাসাদের চারপাশে প্রতিধ্বনিত হতে লাগলো। সবার পা থামল না, তারা দৌড়াতে থাকলো। কিলায় পৌঁছে নিজেকে বাঁচিয়ে নিঃশ্বাস ফেলল। তান্ত্রিক মহারাজ মেঘনাকে নজর করে দেখলেন। কন্যা, এই বইটা সম্পর্কে তুমি কিভাবে জানতে পারলে? ওই সময় অনুজ আর ঈশিতাও সেখানে এসে পৌঁছলো। এবার সবাই মেঘনার দিকে তাকাচ্ছিল, কিন্তু মেঘনার চোখ ছিল ওই বইটার উপর, যেটা থেকে অনেক রহস্য খুলতে চলেছে। এরপর এর কি রহস্য সেটা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন নিশির মলরের পরবর্তী পর্বে।